চলো আমরা প্রথমে জেনে নেই জ্যামিতি কাকে বলে। দেখো জ্যামিতি কথাটির অর্থ, দেখো দুটি শব্দখণ্ডে আলাদাভাবে যুক্ত হয়ে আছে। দেখো জ্যা শব্দটির অর্থ হচ্ছে, জ্যামিতির জ্যা শব্দ হচ্ছে দেখো ভূমি। জ্যামিতির জ্যা শব্দটির অর্থ হচ্ছে ভূমি, এবং মিতি শব্দটির অর্থ কি? দেখো মিতি শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ করা। মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। কি বলা হলো? জ্যামিতি কথার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। কেমন? কোনো ক্ষেত্র বা বস্তুর আকার আয়তন কীরকম হবে তা আঁকা ও পরিমাপের পদ্ধতি আমরা জ্যামিতি থেকে শিখতে পারি। কেমন? তারপরে প্রথম আমরা জেনে নিই ঘনবস্তু কাকে বলে। দেখো ঘনবস্তু আমরা জানি এই পৃথিবীতে অনেক প্রকার ঘনবস্তু তো আছে। দেখো প্রথমে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই যে ঘনবস্তু কাকে বলে। আমরা আমাদের চারিদিকে যেসব বস্তুকে দেখি তারা প্রত্যেককেই কিছু না কিছু স্থান দখল করে থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। কি বলা হলো? আমরা আমাদের চারিদিকে যে সমস্ত বস্তুকে দেখি তারা প্রত্যেক কিছু না কিছু স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে কি বলা হয়? ঘনবস্তু বলে। কেমন? দেখো আমাদের ঘরবাড়ি, দেখো যে কোনো জিনিস কিন্তু একটা তার নির্দিষ্ট আয়তন বা নির্দিষ্ট অঞ্চল বা জায়গা জুড়ে অবস্থান করছে। ঘর বাড়ি, দেখো আমাদের যে ঘরবাড়ি একটা নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করছে। কিংবা বই, যদি টেবিলের উপর একটা বই রাখো বা কোনো একটা নির্দিষ্ট জায়গা যদি বই রাখো, সেখানে যে বইটি যেটুকু জায়গা দখল করে থাকে সেইটুকু জায়গা দেখো সেটাই হবে তার ঘনবস্তুর আয়তন বা ক্ষেত্রফল। ঘরবাড়ি, বই, খাতা, চেয়ার, টেবিল, পেন্সিল এগুলো কিন্তু ঘনবস্তুর উদাহরণ। কেমন? তারপর দেখো ঘনবস্তুর শ্রেণী বিভাগে করার আগে আরেকটু যে দেখে নিই আমরা। দেখো প্রত্যেক ঘনবস্তুর কিন্তু একটা করে নির্দিষ্ট কিন্তু কী থাকবে বলতো? নির্দিষ্ট করে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। অর্থাৎ এই তিনটিকে একত্রে বলা হয় মাত্রা। তিনটি মাত্রা বলা হয় বা পরিমাপ থাকে, তাই ঘনবস্তু ত্রিমাত্রিক হয়। অর্থাৎ ঘনবস্তু ত্রিমাত্রিক হওয়ার কারণ হচ্ছে না, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে বা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি মাত্রা থাকবে, সেই ঘনবস্তুকে আমরা কি ঘনবস্তু বলবো। কেমন? তাহলে ঘনবস্তুর প্রকারভেদ আমরা দেখে নিই। ঘনবস্তুর প্রকারভেদ হচ্ছে, ঘনবস্তু মূলত ক প্রকার হয় বলতো? ঘনবস্তু মূলত দু প্রকার হয়ে থাকে। কেমন? একটা হচ্ছে সুষম ঘনবস্তু, আর একটা কি? বিষম ঘনবস্তু। সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে বিষম ঘনবস্তু। তাহলে সুষম ঘনবস্তু কাকে বলবো? সুষম ঘনবস্তু হচ্ছে যেসব ঘনবস্তুর বাইরের আকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে। যেমন বল, ইট, বই, খাতা ইত্যাদি কিন্তু সুষম ঘনবস্তুর উদাহরণ। আর বিষম ঘনবস্তুর উদাহরণ হিসেবে দেখো ভাঙা ইট, পর্বত, কয়লার টুকরো, এগুলো সংজ্ঞায় আমরা দেখব যেসব ঘনবস্তুর বাইরের আকৃতি সামঞ্জস্যহীন। কী বলা হলো? যেসব ঘনবস্তুর বাইরের আকৃতি সামঞ্জস্যহীন তাদের বিষম ঘনবস্তু বলে। কী বলা হয়? তাদের বিষম ঘনবস্তু বলা হয়। কেমন? তারপর এই একই সঙ্গে একটু আমরা দেখে নিই যে ঘনবস্তুর আলোচনার পরবর্তীতে আমরা একটু তল সম্পর্কে ধারণা লাভ করি। তল কি? তল কাকে বলবো আমরা? তল তাকেই বলবো যে কোনো ঘনবস্তুর উপরিভাগকে তল বলা হয়। যে কোনো ঘনবস্তুর উপরিভাগকে কী বলা হয়? তল বলা হয়। তল সাধারণত তিন প্রকার হয়ে থাকে: সমতল, অসমতল ও বক্রতল। আমরা জানি তল মূলত দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল একটা আর একটা হচ্ছে বক্রতল। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা তল হচ্ছে তিন প্রকার: সমতল, অসমতল ও বক্রতল। কেমন? তাহলে সমতল কি আমরা একটু জেনে নিই। সমতলের সংজ্ঞাটা একটু দেখে নিই আমরা। সমতল কাকে বলে? দেখো যে সকল ঘনবস্তু বা ঘনবস্তুর যে তল সমান ও মসৃণ তাকে কি বলা হয়? সমতল বলে। যেমন স্লেটের পিঠ, খাতার পৃষ্ঠা, বইয়ের মোলার, ব্ল্যাকবোর্ড কিংবা কোনো বক্সের উপরিতল মসৃণ তল, সেটা হচ্ছে কি? সমতল। আর অসমতল যে ঘনবস্তুর যে তল অসমান বা উঁচু নিচু এবং অমসৃণ তাকে কি বলা হয়? অসমতল বলে। যেমন একটি ইটের ভাঙা টুকরো, একটি কয়লার টুকরো ইত্যাদি। এছাড়াও তোমরা ভূমি দেখেছো, মাটির উপরিতল কিন্তু এবড়ো খেবড়ো হলে সেটা কী হবে? অসমতল হতে পারে। কেমন? চলো আমরা পরে আরেকটা থেকে গেছে, সেটা হচ্ছে বক্রতল কাকে বলবে। দেখো বক্রতল আমরা জানি অনেক ক্ষেত্রে বক্রতলগুলো হয়ে থাকে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমাদের গোলক দেখেছো, গোলক কিন্তু একটা
বক্রতলের উদাহরণ। গোলকের উপরিতল কিন্তু বক্রতল। দেখো এর সংজ্ঞাটা আমরা দেখি, এর সংজ্ঞায় আমরা দেখতে পাই যে যে তল উঁচু ও বা নিচু বা অমসৃণ নয়, কিন্তু বই বা স্লেটের ক্ষেত্রে তিনটি তলটি যেমন সমানভাবে ছিল, এখানে তা কিন্তু দেখতে পাওয়া যায় না। মনে হয় এদের তলটি কেবল বেঁকে বেঁকে আছে বা ঢেউ খেলানো, তাকে বক্রতল বলে। কেমন? তাহলে বক্রতল দেখো, কাগজ দুটি সমতল, বাক্স 6টি সমতল, কৌটো 2টি সমতল, একটি বক্রতল। দেখো এই যে ফুটবল দেখতে পাচ্ছ না, এই ফুটবল একটা কিন্তু বক্রতলের উদাহরণ। তো ফুটবলের বাইরের অংশটা কিন্তু দেখো সম্পূর্ণ বাঁকা বা বক্রতল বা গোলাকৃতি, এ কী বলা হয়? বক্রতল বলা হয়। কেমন? তাহলে এরপরে আমরা দেখব সামতলিক ক্ষেত্র। সামতলিক ক্ষেত্রটা কি হচ্ছে দেখো, সামতলিক ক্ষেত্রের বিভিন্ন চিত্র আমরা দেখব। সামতলিক ক্ষেত্র কাকে বলবো আমরা প্রথমে দেখে নিই। যে কোনো ঘনবস্তুর রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল অংশকে কি বলা হয়? সামতলিক ক্ষেত্র বলে। কি বলা হলো? যে কোনো ঘনবস্তুর রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল অংশকে সামতলিক ক্ষেত্র বা সমতলিক ক্ষেত্র এই বিভিন্ন আকারে হয়ে থাকে। দেখো হচ্ছে আয়তাকার হয়ে থাকে, বর্গাকার হয়ে থাকে, ত্রিভুজাকার হয়ে থাকে, বৃত্তাকার হয়ে থাকে, আর উপবৃত্তাকার হয়ে থাকে। কেমন? এতগুলো সব হচ্ছে সমতলিক ক্ষেত্র। কেমন? চলো পরের আরেকটি জিনিস দেখে নিই, বিভিন্ন প্রকার সুষম ঘনবস্তুর উদাহরণ। দেখো বিভিন্ন প্রকার সুষম ঘনবস্তু হয় যে জানি আমরা, কি ঘনক হতে পারে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আয়ত ঘনক, 3 নম্বর গোলক, 4 নম্বর চোঙ, 5 নম্বর শঙ্কু, 6 নম্বর প্রিজম, 7 নম্বর পিরামিড। দেখো 1 নম্বরে ঘনক। ঘনক কাকে বলবো? না, যে সব ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। কী বলা হলো? যে সব ঘনবস্তুর দৈর্ঘ্য অর্থাৎ ত্রিমাত্রিক একক সমান তাকে, বা ত্রিমাত্রা সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে কী বলা হয়? ঘনবস্তু বলা হয়। আমরা যদি দেখেছি, দেখো একটা বক্স যদি অঙ্কন করি, দেখো এক্ষেত্রে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান হচ্ছে। সুতরাং এটা কী হবে বলো তো? ঘনক হবে। কেমন? এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সর্বদা কী হচ্ছে? সমান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কী হবে? এটা এই দৈর্ঘ্য হলো, যেমন লুডুর ছক্কা ধরো তো, লুডুর ছক্কা দেখো, লুডুর ছক্কা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক দিয়ে সমান, অর্থাৎ ঘনকের সমস্ত বাহুর মান কিন্তু একই থাকে। যেমন দেখো লুডুর ছক্কা। পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্টটা দেখো আয়তঘন। আয়তঘন কাকে বলবো আমরা? যে সব ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদের কি বলা হয়? তাদের কি বলেছে? যেসব ঘনবস্তু আয়তঘন, দেখো আয়তঘন দেখো, যেসব ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদের সমকোণী চৌপল বা আয়তঘন বলা হয়। সমকোণী চৌপল বা আয়তঘন বলে। যেমন বই, ইট ইত্যাদি। গোলক কাকে বলবো আমরা? দেখো গোলক, যেসব ঘনবস্তুর আকার গোলাকার তাকে গোলক বলে। যেমন ফুটবল, টেনিস বলগুলি ইত্যাদি। চোঙ কাকে বলবো আমরা? চোঙ বা বেলন, যেসব ঘনবস্তুর দুটি উপরিভাগ গোলাকার এবং মাঝের অংশটি লম্বাকার তাকে চোঙ বা বেলন বলে। যেমন জলের পাইপ, ড্রাম ইত্যাদি। কেমন? এরপর শঙ্কু দেখো, যেসব ঘনবস্তুর তলদেশ গোলাকার বা বৃত্তাকার ও সমতল এবং বৃত্তাকার তলটি ক্রমশ কমতে কমতে বিন্দুতে পরিণত হয়েছে তাকে শঙ্কু বলে। যেমন মোচার অগ্রভাগ, টোপর ইত্যাদি। কেমন? বা আইসক্রিমের খোল, এগুলো কিন্তু শঙ্কু হয়ে থাকে, আইসক্রিমের খোল। দেখো পরের পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি প্রিজম। প্রিজম কাকে বলবো আমরা? প্রিজম, প্রিজম দেখো, প্রিজমের আকৃতি একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। যেসব ঘনবস্তুর দুই প্রান্ত বহুভুজাকার এবং পার্শ্বতল আয়তাকার তাকে কি বলা হয়? প্রিজম বলে। যেমন 6 কোণ বিশিষ্ট কাঁচ, পেন্সিল, এগুলো কিন্তু প্রিজম আকৃতি। 6 কোণ বিশিষ্ট কাঁচ, পেন্সিল, এগুলো কিন্তু প্রিজম আকৃতি। এরপরে দেখবো আমরা পিরামিড। 7 নম্বর পয়েন্টে দেখবো আমরা পিরামিড। পিরামিড কাকে বলে? দেখো যেসব ঘনবস্তুর তলদেশ ত্রিভুজাকার, চতুর্ভুজাকার কিংবা বহুভুজাকার এবং তলদেশ থেকে অগ্রভাগ ক্রমশ সরু হয় একটি বিন্দুতে মিলিত হয় তাকে পিরামিড বলে। যেমন কি হলো মিশরের পিরামিড। কেমন? পিরামিডের ভূমিটাও কখনো চতুর্ভুজ হতে পারে, কখনো ত্রিভুজ হতে পারে। কেমন? তারপরে দেখো ধার। ধার কাকে বলবো আমরা? ঘনবস্তুর দুটি ঘনবস্তু দুটি করে তল পরস্পর যেখানে মিলিত হয় তাকে ধার বলে। যেমন ঘনক বা আয়তঘনক এর 12টি ধার। গোলকের ধার কোনো ধার নেই, গোলকের কোনো ধার নেই। ঘনক কিংবা আয়তঘনের ধার আছে, কিন্তু গোলকের কোনো ধার নেই। কোণা বা কোণ কাকে বলবো?
দুটি বা তার বেশি ধার যেখানে মিলিত হয় তাকে কি বলে? কোণা বলে। কোণার প্রান্ত হলো শীর্ষবিন্দু। কোণার প্রান্ত হলো শীর্ষবিন্দু। এরপরে এক নজরে যদি টেবিলটা একটা লক্ষ্য করি, দেখতে পাবো আমরা যে টেবিলটা দেখো, এই টেবিলটা ঘনকের দেখো বিভিন্ন অংশর নামকরণ করা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে ঘনক। ঘনকের উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা, জানি আমরা। এর তল সংখ্যা কটা হচ্ছে? 6টি। লুডুর ছক্কার তল হচ্ছে 6টি, ধার হচ্ছে 12টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। কেমন? আয়তঘনের আয়তঘনের উদাহরণ হচ্ছে বই, খাতা, ইঁট, বাক্স, এগুলো কিন্তু আয়তঘনের উদাহরণ। তল সংখ্যা কটা হয়? আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টি, তার ধার সংখ্যা হচ্ছে 12টি এবং শীর্ষবিন্দু হচ্ছে সংখ্যা হচ্ছে 8টি। কেমন? বেশ, পরের পয়েন্টটা দেখো, গোলক। গোলকের উদাহরণ হিসেবে ফুটবল, টেনিস বল, মার্বেল, এগুলো কিন্তু গোলকের উদাহরণ। এর তল সংখ্যা কিন্তু 1টি। এই কি কোন তল হবে? বক্রতল। আর উপরে দুটো ঘনক ও আয়তঘনের তল হচ্ছে সমতল। সব সাইড, সব প্রান্ত বা সব তল কিন্তু সমতল, কিন্তু গোলকের একটি মাত্র তল আমরা লক্ষ্য করি, তার সেই তলটি হচ্ছে বক্রতল। কী তল? বক্রতল। আর এর ধার সংখ্যা নেই আর শীর্ষবিন্দুও নেই। তা চোঙ বা বেলন দেখো, জলের পাইপ, ড্রাম, এগুলো কিন্তু চোঙ বা বেলনের উদাহরণ। এর তল সংখ্যা হয়েছে গিয়ে তোমার 23টি তল সংখ্যা। জলের পাইপ বা ড্রামের তল সংখ্যা হচ্ছে 2টি বা 3টি হবে, 23টি নয়, 2টি বা 3টি। দেখো চোঙ বা বেলনের তল প্রান্ত ভাগটা হচ্ছে গোলাকার, সুতরাং এটা হচ্ছে গিয়ে তোমার বক্রতল। বাইরের অংশটা বক্রতল, আর উভয় দিকে দুটো মুখ খোলা থাকলে সেগুলো হচ্ছে গিয়ে তোমার 2টি সমতল হয়ে যাবে। যদি আমরা বেলন বা জলের পাইপ দেখি, দু সাইডে দেখো দু প্রান্তে কিন্তু সমতল হয়, আর বাইরের অংশটা কী হচ্ছে? বক্রতল। অর্থাৎ তল সংখ্যা হচ্ছে মোট 3টি হয়, 2টি সমতল হয় আর একটি বক্রতল হয়। আর ধার সংখ্যা কোনটা হবে? ধার সংখ্যা হচ্ছে প্রায় 2টি, আর শীর্ষবিন্দু, এর কোনো শীর্ষবিন্দু নেই। শঙ্কু, মোচার অগ্রভাগ বা টোপর, কিন্তু এর তল সংখ্যা হচ্ছে 2টি, একটি সমতল হয় আর একটি বক্রতল। আর এর ধার সংখ্যা কিন্তু 1টি ধার হয়, আর শীর্ষবিন্দু কিন্তু 1টি হয়। কেমন? বেশ, পরে পয়েন্টটা দেখো, প্রিজম। এর 6 কোণা কাঁচ বা পেন্সিল হতে পারে, 6 কোণা কাঁচ বা পেন্সিল। এর তল সংখ্যা 5টি আর ধার সংখ্যা 0। আর হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা কত হলো? শীর্ষবিন্দুর সংখ্যা হবে তোমার 6টি। কেমন? প্রিজমের শীর্ষবিন্দুর সংখ্যা হবে 6টি। পিরামিড, মিশরের পিরামিড আমরা দেখেছি, প্রত্যেকে দেখেছি কম বেশি। তার তল সংখ্যা কিন্তু হচ্ছে 4টি তল হচ্ছে। মিশরের পিরামিডের তল সংখ্যা কত হচ্ছে? 4টি, আর ধার সংখ্যা হচ্ছে 5টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 12টি। চলো আজকের এই পর্যন্ত আমরা বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করলাম। কেমন?